হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা তড়িতের যে পার্টটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ চালক বল। প্রত্যেকে হেডিং করো তড়িৎ চালক বল। এই তড়িৎ চালক বল সম্পর্কে আমরা ফুল ডিসকাশন করব। তো দেখো, আগের দিনের যে ভিডিওটা আমরা আলোচনা করেছি সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে, সেই তড়িৎ প্রবাহ হতে গেলে অবশ্যই সেখানে বিভব ও পার্থক্য থাকা প্রয়োজন। এবং আমরা দেখেছিলাম যে তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এবং আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যদি আমরা কোনো একটা কন্টেনারে এরকমভাবে জল নিই, তাহলে জলের যেদিকে লেয়ারটা বেশি সেই দিক থেকে যেদিকে কম লেয়ার সেই দিকে জল যেমন প্রবাহিত হবে, ঠিক তেমনিভাবে যেখানে ধনাত্মক আধান বেশি আছে সেই দিক থেকে যেখানে ধনাত্মক আধান কম আছে বা ঋণাত্মক আধান বেশি আছে সেই দিকে তড়িৎ প্রবাহ ঘটবে। অর্থাৎ তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে। এবারে একটা ব্যাপার হচ্ছে যে একটা জিনিস তোমরা নিজেরাই বলো যে এই যে জলের প্রবাহ, এই জলের প্রবাহটা কতক্ষণ হবে? জলের প্রবাহটা ততক্ষণ পর্যন্তই হওয়া সম্ভব যতক্ষণ পর্যন্ত না এই জলের লেয়ার দুটো সমান হচ্ছে। যখন এই জলের লেয়ার দুটোর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না বা দুটো লেয়ারই যখন একই উচ্চতাতে চলে আসবে, তখন কিন্তু জলের প্রবাহ বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমরা দেখেছিলাম যে যদি আমরা দুটো ভিন্ন তাপমাত্রার বস্তু নিই এবং পাশাপাশি যদি রাখি, তাহলে ততক্ষণ পর্যন্ত এদের মধ্যে তাপের আদান প্রদান হবে যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা সেম হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে এইটা -15°C উষ্ণতা কমিয়ে 55°তে আসবে, আর এইটা +15°C উষ্ণতা বেড়ে 55°C আসবে, এবং তারপরে আমাদের এখানে তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি তড়িতের ক্ষেত্রেও যখনই এদের দুটোর বিভব, ধরো এটা 10 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট, এখানে বিভব পার্থক্য কত? 10। যখন এখান থেকে তড়িৎ এখানে যেতে থাকবে তখন আস্তে আস্তে কী হবে, এদের মধ্যে বিভব পার্থক্যটা কমতে থাকবে। একটা সময় দেখা যাবে যে এখানে বিভব পার্থক্য কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আর ঠিক যে মুহূর্তে বিভব পার্থক্য শূন্য হয়ে যাবে সেই মুহূর্তে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের মনের মধ্যে একটা চিন্তা হলো যে আমাদের যখন কোনো একটা তড়িৎ প্রবাহ ঘটাবো, কিছুক্ষণ পরেই যদি বিভব পার্থক্যটা শূন্য হয়ে যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আমরা আর কোনোভাবেই কন্টিনিউয়াস কোনো একটা তড়িৎ প্রবাহ পাবো না বা দীর্ঘক্ষণ ধরে তড়িৎ প্রবাহ আমরা পাবো না। কিছুক্ষণের জন্য পাবো, তারপরে সেটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে, এমন একটা প্রসিডিওরের কথা ভাবতে হবে যার মাধ্যমে এই যে বিভব পার্থক্যটা রয়েছে, এই বিভব পার্থক্যটা সবসময়ের জন্য বজায় থাকে এবং কখনোই সেটা যেন শূন্য না হয়। যদি শূন্য হয়ে যায় তাহলে তড়িৎ প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা এই এক্সাম্পলটাকেই যদি আমরা জলের ক্ষেত্রে ভাবি, অর্থাৎ এই যে জলের লেয়ারের কথাটা আমরা বলছি যে এটা এখানে হায়ার লেয়ারে আছে, এটা লোয়ার লেয়ারে আছে, তাহলে আমরা সহজেই বলতে পারছি যে এই বাঁ দিক থেকে জল ডান দিকে যাবে। এখন এই যে জলের যে ডিফারেন্স, জলের লেয়ারের যে এই ডিফারেন্সটাকে যদি আমরা সবসময়ের জন্য মেনটেন করতে চাই, অর্থাৎ বাঁ দিকটা যদি সবসময় উচ্চ এবং ডান দিকটা যদি নিম্ন রাখতে চাই, আমাদের ভেতরে এমন একটা ইন্টারনাল ব্যবস্থা করতে হবে বা অভ্যন্তরীণ ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থার মাধ্যমে এই ডান দিকের জলটাকে আবার পুনরায় বাঁ দিকে ফিরিয়ে আনা সম্ভব হবে। এটাকে আমরা কি করতে পারি? ধরো এখানে আমরা একটা, আমি ছবিটা এখানে অতটা ভালো করে আর রাখছি না, এখানে মনে করো আমরা একটা কল ফিট করলাম, ঠিক আছে? এই কলের যে মুখটা, সেই কলের মুখটা আমরা এখানে এইদিকে পুট করলাম। অর্থাৎ এখান থেকে যে জলটা, এইদিকে যে জলটা এলো, সেই জলটাকে আমরা এখানে পাম্পের সাহায্যে ফোর্সফুলি জলটাকে তুলে এদিকে আবার কনভার্ট করে দেওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ বাঁ দিকের জল ডান দিকে গেল এবং সেই ডান দিকে যে জলটা এলো সেই জলটাকে আমরা আবার পাম্পের সাহায্যে তুলে ফোর্সফুলি বাঁ দিকে প্রবেশ করালাম। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে জলের লেয়ারের ডিফারেন্স, সেই জলের লেয়ারের যে ডিফারেন্স বা গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু সবসময় মেনটেন হবে এবং এই জল কিন্তু আবার এইদিকে ফ্লো হবে, এই জল আবার এখানে কিন্তু পৌঁছাবে। ঠিক তেমনিভাবে যদি আমরা এরকম কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারি যেখানে বিভবের যে পার্থক্য বা বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদ সবসময়ের জন্য বজায় থাকবে, তাহলে কিন্তু আমরা এরকম একটা কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ পাবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বেশ, তাহলে এই যে কন্টিনিউয়াস তড়িৎ প্রবাহ পাওয়া বা তড়িৎ বিভবর পার্থক্যটাকে সবসময় মেনটেন করা, এই জন্য যে কনসেপ্ট বা প্রয়োজনীয় বল, সেটা কি বলা হয়?
তড়িৎচালক বল। এবার আমরা তড়িৎচালক বল সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তড়িৎচালক বলের বেশ কিছুটা বা বেশ কয়েক ধরনের সংজ্ঞা রয়েছে, প্রত্যেকটা সংজ্ঞা সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো সব থেকে প্রথমেই তড়িৎচালক বলের একটা জেনারেল সংজ্ঞা লেখো, সেটা হচ্ছে যে কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি এবং সর্বোপরি স্থায়ী তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য প্রয়োজনীয় বলই হলো তড়িৎচালক বল। ক্লিয়ার? বেশ, তাহলে তড়িৎচালক বল হলো এমন এক প্রকার বল যে বলটা কি করে, তড়িৎ প্রবাহ সৃষ্টি করে এবং স্থায়ী তড়িৎ প্রবাহ মাত্রা বজায় রাখার চেষ্টা করে। স্থায়ী তড়িৎ প্রবাহ মাত্রা বজায় রাখার চেষ্টা করে, সেই বলটাকে বলা হয় তড়িৎচালক বল, বা ইংলিশে আমরা এটাকে বলতে পারি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, অর্থাৎ তড়িৎচালক বলের অপর নাম পেয়ে গেলাম আমরা ইএমএফ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তড়িৎচালক বল, এই তড়িৎচালক বলটা কিভাবে সবসময় বিভব ও প্রভেদটাকে বজায় রাখার চেষ্টা করে এবং কিভাবে স্থায়ী তড়িৎ প্রবাহ মাত্রা বজায় রাখে। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করতে হবে যে তড়িৎচালক বল বা এই যে প্রভাব, এই প্রভাবের মাধ্যমে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং এই রূপান্তরিত হওয়ার মাধ্যমে কি হয়, স্থায়ী তড়িৎ প্রবাহ মাত্রা বজায় রাখার চেষ্টা করা হয়। তাই তড়িৎচালক বলের আমরা একটা দ্বিতীয় সংজ্ঞা লিখব, এটা নিশ্চয়ই লেখা হয়ে গেছে। বেশ, তড়িৎচালক বলের দেখো সংজ্ঞাগুলোকে আমরা আস্তে আস্তে মডিফাই করছি এবং আস্তে আস্তে আমরা এর একদম পারফেক্ট যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের দিকে পৌঁছে যাব। সেকেন্ড যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যার প্রভাবে, এটাও লিখে রাখো, যার প্রভাবে বা যে কারণে, ঠিক আছে, তড়িৎ বর্তনীর কোনো অংশে, তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি কিসে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব ও পার্থক্যের সৃষ্টি করে, তাকেই বলা হয় তড়িৎচালক বল। তাকেই বলা হয় তড়িৎ চালক বল। ক্লিয়ার? বেশ, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে যখন আমরা তড়িৎচালক বলের প্রথম সংজ্ঞাটা দেখলাম, আমরা লিখেছিলাম যে তড়িৎচালক বল হচ্ছে এক প্রকার বল, কিন্তু সেকেন্ড সংজ্ঞাটাতে আমরা লিখে ফেললাম যে যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনের কোনো অংশে রাসায়নিক শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব ও পার্থক্যের সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। অ্যাকচুয়ালি এই যে তড়িৎচালক বল, এটা কিন্তু প্রকৃত অর্থে কোনো বল নয়, প্রকৃত অর্থে এটি কিন্তু কোনো বল নয়। অর্থাৎ তড়িৎচালক বল কিন্তু মোটেও কোনো অ্যাকচুয়াল ফোর্স বা বল নয়। এটা কি? এটাকে আমরা বলতে পারি এক প্রকার কার্য, এটাকে আমরা বলতে পারি এক প্রকার শক্তি, এটাকে আমরা বলতে পারি এক প্রকার ধর্ম, কিন্তু কোনোভাবেই এটাকে বল বলা যায় না। তাহলে নাম হয়েছে কেন তড়িৎচালক বল? দেখো, আজ থেকে যখন দীর্ঘদিন পূর্বে যখন তড়িৎচালক বল যখন সৃষ্টি হয়, তখন বিজ্ঞানীরা ভেবেছিলেন যে যেহেতু এর প্রভাবে কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা এর প্রভাবে বিভব পার্থক্যটা বজায় থাকছে, সেই জন্য এটাকে ওনারা বল নাম দিয়েছিলেন এবং এর নাম লিখেছিলেন ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এবং সেখান থেকে এই যে ধারণাটা রয়েই গেছে এবং বল নামটা কিন্তু আর চেঞ্জ হয়নি। কিন্তু যখন
ধীরে ধীরে যখন আস্তে আস্তে যুগের সাথে তাল মিলিয়ে যখন এর সম্পর্কে আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা শুরু হলো, তখন দেখা গেল যে এটা হচ্ছে এক প্রকার কার্য বা শক্তি বা ধর্ম। এটা কিন্তু মোটেও কোনো তড়িৎচালক বলটা মোটেও কিন্তু কোনো বল নয়। ক্লিয়ার? বেশ, এবারে আমরা দেখে নেব যে তড়িৎচালক বলের একক কী কী। তড়িৎচালক বলের একক মনে রাখার একটা সুন্দর সিস্টেম রয়েছে। বিভব পার্থক্যের বা বিভবের আমরা যে একক দেখেছি, সেই এককই হলো তড়িৎচালক বলের একক। ইহার এসআই এবং ব্যবহারিক একক হলো, দেখো প্রত্যেকে নিজেরা বলতে পারবে, ভোল্ট। বিভবের যা একক, বিভব পার্থক্যের যা একক, তড়িৎচালক বলের একক হচ্ছে একই, ভোল্ট। কেন ভোল্ট? তার কারণটা হচ্ছে বিভব তো দেখেছি আমরা, বিভব পার্থক্যর ক্ষেত্রেও দেখেছি দুটো বস্তুর মধ্যে বিভবের ডিফারেন্স থাকে। তড়িৎচালক বলের ক্ষেত্রেও আমরা দেখছি যে তড়িৎচালক বলের কাজই হচ্ছে দুটো বিন্দুর মধ্যে বা দুটো আধানের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখা বা বিভব পার্থক্য সৃষ্টি করা। সেই জন্য এরও একক হবে ভোল্ট। ঠিক আছে? বেশ, এখন প্রশ্ন যে এই তড়িৎচালক বল, এই তড়িৎচালক বলের উৎস কী কী, অর্থাৎ কিভাবে তড়িৎচালক বলটাকে সৃষ্টি করা যায় এবং তড়িৎচালক বল কোন মেকানিজমের মাধ্যমে বা কিভাবে বিভব পার্থক্য বজায় রাখতে সৃষ্টি করে, সেটা সম্পর্কে আমরা ফুল ডিটেলসে জানব। তার আগে প্রথমেই তাহলে একটা হেডিং করো উৎস বলে, সেখানে লেখো যে এর উৎস হচ্ছে তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ। ঠিক আছে? বেশ, ডায়নামো বা মোটর প্রভৃতি। ঠিক আছে? তড়িৎচালক বলের উৎস হলো তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ, ডায়নামো প্রভৃতি। তো প্রথমেই এর উৎস যে তড়িৎ কোষ লিখলাম, তাহলে আমরা দেখে নেব যে এই কোষ কাকে বলে এবং কোষে কিভাবে তড়িৎচালক বল সৃষ্টি হয়, ফুল মেকানিজম আমরা এবারে একটু জানব। ঠিক আছে? বেশ, তো কোষ বলতে গেলে বা সেল, কোষের ইংলিশ টার্ম হলো সেল। তো কোষ বা সেল বলতে গেলে আমাদের কি ভাবতে হবে, দেখো প্রথমেই আমরা দেখে নেব যে প্রত্যেকটা সেলের দুটো প্রান্ত থাকে বা দুটো মেরু থাকে। ঠিক আছে? এবং একটাকে বলা হয় পজিটিভ, একটাকে বলা হয় নেগেটিভ। আমরা যে সেলগুলো বাড়িতে নিয়ে আসি বা ব্যাটারি যেটাকে আমরা বলি, সেই ব্যাটারিগুলো দেখবে পেন্সিল ব্যাটারি যেগুলো আমরা রিমোটে লাগাই, ঘড়িতে লাগাই, সেই যে ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলোর দেখবে একটা সাইড একটু উঁচু থাকে আর একটা সাইড প্লেন থাকে। যে সাইডটা একটু উঁচু থাকে সেই সাইডটা হচ্ছে পজিটিভ দিক, আর যে সাইডটা প্লেন থাকে সেই সাইডটা হচ্ছে নেগেটিভ দিক। অর্থাৎ যে কোনো সেলকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারবো, তার একটা ধনাত্মক মেরু আর একটা হচ্ছে ঋণাত্মক মেরু, একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? বেশ, এবারে এই সেলটাকে যখন আমরা কোন একটা রেজিস্টারের সাথে যোগ করব, বা খুব সিম্পলভাবে আমরা বলতে পারি যে এই রেজিস্টারের পরিবর্তে আমরা এখানে কি নিতে পারি, বাল্ব নিতে পারি বা কোনো ফ্যান নিতে পারি। অর্থাৎ ধরো কোনো একটা আমরা এরকম সেল তৈরি করলাম, এই সেলের পজিটিভ মেরু, এটা হচ্ছে নেগেটিভ মেরু। যখন এর সাথে আমরা কোনো একটা সার্কিটকে পুরোপুরি যোগ করব বা তড়িৎ বর্তনী যখন যোগ করব, তখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হতে শুরু হবে। এবং আমরা জানি তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। এখানে প্লাস, এই প্লাসটা হচ্ছে উচ্চ বিভব আর মাইনাসটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে এখানে যে তড়িতের প্রবাহ হবে, সেই তড়িৎ প্রবাহটা হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তো এই হলো মেন সেলের ফাংশন। এই সেলের ফাংশনে এখানে আমরা এই যে রেজিস্টারটা রেখেছি, এই রেজিস্টারের পরিবর্তে আমরা এখানে কোনো একটা বাল্বকে জুড়ে দিতে পারি। তাহলে যখন তড়িৎ প্রবাহ হবে তখন বাল্বটা কী হবে, জ্বলে উঠবে। যদি আমরা এখানে একটা ফ্যানকে রাখি তাহলে ফ্যানটা কী হবে, ঘুরতে শুরু করবে। ঠিক আছে? বেশ, অর্থাৎ এখানে এই যে কোষ, এই কোষের কাজই হচ্ছে এর ভেতরে কোনো একটা রাসায়নিক শক্তি মাধ্যমে এই রাসায়নিক শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা এবং তড়িৎ শক্তি রূপান্তরের মাধ্যমে বাল্বটাকে জ্বালানো বা ফ্যানটাকে ঘোরানো। অর্থাৎ এই কোষে আমরা দেখতে পেলাম বা তড়িৎ কোষে আমরা দেখতে পেলাম যে এর ভেতরে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে। সেই জন্য এখানে আমরা বলতে পারি যে এখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। বা আমরা এখানে আরেকটা জিনিস জেনে রাখবো যে এখানে কোনো তড়িৎ প্রবাহ হওয়ার জন্য অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটতে হয় সেটা হচ্ছে এর মধ্য দিয়ে কিন্তু ইলেকট্রনের প্রবাহ হতে হয়। ইলেকট্রনের প্রবাহ যদি হয়
তবেই সেখানে আমরা তড়িৎ পাবো। এটা আমরা প্রথম দিন থেকেই বলে আসছি। এবারে এই যে তড়িৎ প্রবাহটা যদি প্লাস থেকে মাইনাসের দিকে হয়, ইলেকট্রনের প্রবাহটা হবে ঠিক এর উল্টো দিকে, অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে। ঠিক আছে, বেশ। তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে যে কোনো কোষ এই ধরনের আধান বা ইলেকট্রন উৎপন্ন করতে পারে না, শুধুমাত্র আধানটাকে শক্তি প্রদান করে। সেই শক্তি আধানটা এই যখন বাল্ব বা ফ্যান সেটা জ্বালাতে খরচ করে এবং তারপর পুনরায় আবার এখানে ফিরে এসে এখান থেকে আবার পুনরায় শক্তি গ্রহণ করে। তাহলে পুরো ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এর মধ্যে দেখো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে সমস্ত আধানগুলো রয়েছে সেই আধানগুলো শক্তি গ্রহণ করে। এই শক্তিটা কোথা থেকে পায়? কোষ থেকে পায় বা সেল থেকে শক্তি গ্রহণ করে। শক্তি গ্রহণ করার পরে এই ইলেকট্রন বা আধানগুলো এখানে পৌঁছে এখানে যে বাল্ব বা ফ্যান আমরা যাই লাগানো থাকুক না কেন সেটাকে জ্বালানোর জন্য সেই শক্তি কী করে? সেই শক্তি খরচ করে। সেই শক্তি খরচ করার পর সেই আধান আবার পুনরায় কোথায় ফিরে আসে? এই কোষে ফিরে আসে। তাহলে সেই শক্তি খরচ করে পুনরায় সেই আধান কোথায় ফিরে আসে? কোষে ফিরে আসে। কোষে ফিরে আসার পর আবার সেখান থেকে শক্তি গ্রহণ করে আবার এখানে যায়, আবার এখানে যে বাল্ব বা ফ্যানটাকে জ্বালাতে সাহায্য করে এবং এই ফ্লোটা এত কন্টিনিউয়াস ফ্লো হয় এবং এখানে যেহেতু একটা মাত্র আধান নেই, অসংখ্য আধান রয়েছে, তাই এই ফ্লোটা এমনভাবে কন্টিনিউয়াস হয় যে অনবরত এই বাল্বটা এখান থেকে শক্তি গ্রহণ করতেই থাকে এবং এটা কন্টিনিউয়াসভাবে জ্বলতে থাকে। তো এই হচ্ছে কোষের মেন কনসেপ্ট। এবং এবারে আমরা দেখব যে এই যে কোষটাকে আমরা ড্র করলাম, এই কোষের সাথে তড়িৎচালক বলের কি সম্পর্ক সেটা আমরা খুব ভালো করে এবার বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এর পরের যে ছবিটা আমরা ড্র করব সেটা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল আমরা এবার ড্র করব। তাহলে নেক্সট হেডিং করো ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, এর মেকানিজমটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এটা একটা পাত্র নিলাম। এই পাত্রের মধ্যে আমরা প্রথমেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রাখলাম। তোমরা তড়িৎ বিশ্লেষ্য চ্যাপ্টারটা অলরেডি পড়েছো, আমার ভিডিও দেখবে দেওয়া আছে, সেখান থেকে আরও ডিটেলসে এগুলো সম্পর্কে জানতে পারবে। কিন্তু যেহেতু এটা ফিজিক্সের চ্যাপ্টার সেই জন্য আমরা এর ভেতরে অতটা ডিটেলসে যাব না যে কী দ্রবণ কী কাজে লাগছে, কী রাসায়নিক বিক্রিয়া ঘটছে, অতটা আমরা এখানে আর যাব না। তাহলে এখানে যে দ্রবণটা রাখা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দু সাইডে দুটো তড়িৎদ্বার যোগ করা হলো। ক্লিয়ার? বেশ। এবারে বাঁদিকে যে তড়িৎদ্বারটা দেওয়া আছে সেই তড়িৎদ্বার থেকে মনে করো যে পদার্থের তড়িৎদ্বারটা বা যে ধাতব তড়িৎদ্বার, সেই ধাতব তড়িৎদ্বার ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন হিসাবে এই দ্রবণের মধ্যে আসতে থাকে। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, ধরো জিঙ্ক থেকে যদি আমরা কাজটা করি Zn2 প্লাস 2E, অর্থাৎ এখানে যদি এটা জিঙ্কের পাত হয়, এই পাতটা আমরা ধরে নিচ্ছি জিঙ্কের পাত। ঠিক আছে, তাহলে জিঙ্ক কী করবে? Zn2+ রূপে এই সলিউশনের মধ্যে আসতে থাকবে। আর এই ইলেকট্রনগুলো কোথায় থাকবে? ইলেকট্রনগুলো কিন্তু এর মধ্যে রয়ে যাবে, অর্থাৎ তড়িৎদ্বারের মধ্যে কিন্তু ইলেকট্রনগুলো থাকবে। বোঝা গেছে? বেশ। ঠিক তেমনিভাবে এখানে যদি আমরা এটাকে কপারের পাত নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাবো যে সলিউশনে Cu2+ আয়ন এখানকার আধান গ্রহণ করে এই পাতে জমা হবে, অর্থাৎ এখানে ধনাত্মক আয়ন তৈরি হবে। অর্থাৎ দুটো তড়িৎদ্বার রয়েছে, একটা তৈরি হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। বাঁ দিকেরটাকে আমরা নেগেটিভ ধরলাম, ডান দিকেরটাকে পজিটিভ ধরলাম। বাঁ দিকেরটাতে ইলেকট্রন বর্জন হলো, তাই বাঁ দিকেরটাতে ঘটবে জারণ। আর ডান দিকেরটা ধরো Cu2+ প্লাস 2E, অর্থাৎ তৈরি হলো Cu। ঠিক আছে, অর্থাৎ ডান দিকে যেহেতু ইলেকট্রন গ্রহণ হলো সেই জন্য ডান দিকে হবে বিজারণ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ পড়া থাকলে এগুলো খুব সিম্পল বুঝতে পারবে, ভেরি ইজি। এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ। আমরা জানি যেখানে জারণ ঘটে সেই তড়িৎদ্বারের নাম হচ্ছে অ্যানোড
যেখানে বিজারণ ঘটে সেই তড়িৎদ্বারের নাম হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, বেশ। বা খুব সিম্পলভাবে এটাকে আমরা বলবো ঋণাত্মক তড়িৎদ্বার, ঋণাত্মক তড়িৎদ্বার বা নেগেটিভ তড়িৎদ্বার। এটাকে আমরা বলবো পজিটিভ বা ধনাত্মক তড়িৎদ্বার। তাহলে আরও যদি সিম্পলভাবে বলি, এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, এটা ধনাত্মক, এখানে জারণ ঘটে, এখানে বিজারণ ঘটে, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা জিঙ্ক, এটা কপার। ক্লিয়ার? বেশ। এবারে আমরা কি করলাম, এটাকে একটা তার দ্বারা যুক্ত করলাম বা ধাতব পরিবাহী দ্বারা যুক্ত করলাম। পরিবাহীতে যুক্ত করার পর এখানে আমরা একটা রেজিস্টার রাখলাম। রেজিস্টার বলতে এখানে আমরা যা কিছু রাখতে পারি। ধরো এখানে আমরা এই রেজিস্টার না রেখে আমরা একটা এখানে বাল্ব লাগালাম। ঠিক আছে, তাহলে বাল্বটা কী করবে, এখানে জ্বলে উঠবে। কেন জ্বলে উঠবে? যখন এর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো হতে শুরু হবে, তখন তড়িৎ প্রবাহ হবে, তখন বাল্বটা কিন্তু জ্বলে উঠবে। বোঝা গেছে? বেশ। তাহলে একটা জিনিস তোমরা বলো যে যেহেতু এটা ঋণাত্মক তড়িৎদ্বার, তার মধ্যে নিশ্চয়ই এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই ইলেকট্রনগুলো এখান থেকে এই পরিবাহী তারের মধ্য দিয়ে কোথায় পৌঁছাবে? প্লাসে পৌঁছাবে। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনের যে ফ্লোটা হবে সেই ফ্লোটা হবে এই রকম। আশা করি এটা বোঝার কোনো অসুবিধা নেই। তাহলে ইলেকট্রনগুলো এখান থেকে ফ্লো হয়ে এলো প্লাসে, অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বারে এলো। এখন ইলেকট্রনগুলো যদি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, তড়িৎ প্রবাহ হবে পজিটিভ থেকে নেগেটিভে। এটা আমরা সিম্পল বুঝতে পারছি, কারণ পজিটিভ মানে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তাহলে এই যে ফ্লোটা, এটা হয়ে গেল তড়িৎ প্রবাহ, কোনো অসুবিধা নেই। বেশ, এবার আমরা তড়িৎ প্রবাহের ব্যাপারটা ভুলে যে আমরা ইলেকট্রনের প্রবাহটা নিয়ে আলোচনা করছি। তাহলে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে যখন এই নেগেটিভ তড়িৎদ্বারের ইলেকট্রনগুলো পজিটিভে চলে আসবে, তখন এখানে যে প্রচুর পরিমাণ ইলেকট্রন বাড়তি ছিল, সে বাড়তি ইলেকট্রনের সংখ্যাটা ধীরে 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 কমতে থাকবে। আর এখানে যে ইলেকট্রন ঘাটতি ছিল বা ডেফিসিয়েন্সি ছিল, সে ঘাটতিটা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ এই ইলেকট্রন ধীরে ধীরে পেতে থাকছে। কার কাছ থেকে? এর কাছ থেকে। একটা সময় কি এমন হবে না যে দুটোরই ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেল, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ তখন বন্ধ হয়ে গেল। যদি এরকম বন্ধ হয়ে যায়, তাহলে তো আমরা এর মাধ্যমে বাল্বটাকে জ্বালাতে পারবো না। কিছুক্ষণ পরই বাল্বটা জ্বালানো থেকে বন্ধ হয়ে যাবে, বাল্বটা অফ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তাই আমাদেরকে এমন একটা প্রসেস চালু করতে হবে এখানে, যেখানে যার মাধ্যমে এই যে ইলেকট্রনটা এখান থেকে ফ্লো হয়ে এখানে এলো এবং এর মধ্যে প্রবেশ করলো, এই ইলেকট্রনটাকে আমাদেরকে কিন্তু আবার এখানে পাঠাতে হবে। যদি এই ইলেকট্রনটাকে আবার আমরা এখানে নতুন করে পাঠাতে পারি, তাহলে এখানে ইলেকট্রনটা আবার প্রবেশ করবে, সেই ইলেকট্রন আবার যাবে, আবার এই ইলেকট্রন এখানে আসবে। অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো, প্রত্যেকটা ইলেকট্রনের কিন্তু কন্টিনিউ একটা ফ্লো তৈরি হবে, এবং এই ফ্লোয়ের মাধ্যমে এটা নেগেটিভ নেগেটিভই থাকবে, এটা পজিটিভ পজিটিভই থাকবে, অর্থাৎ বিভব ও পার্থক্যটা বজায় থাকবে। তার ফলে কি হবে? ইলেকট্রনের প্রবাহটা কিন্তু কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এখন আমাদের একটা দেখো প্রশ্ন রয়েছে যে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত, আর এটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক তড়িৎগ্রস্ত। তাহলে পরে এই ইলেকট্রনকে তো এই প্লাস, ইলেকট্রন মানে কি এটা মাইনাস, তাহলে এই মাইনাসকে এই প্লাস অলরেডি আকর্ষণ করে রেখেছে কিনা? বেশ, তাহলে এই মাইনাস ইলেকট্রনটাকে আমরা যদি মাইনাসের কাছে নিয়ে আসতে চাই, তাহলে প্রথমেই দেখো এই মাইনাস যখন এই প্লাসকে ছেড়ে মাইনাসের দিকে আসবে, তখন এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে মাইনাসে মাইনাসে কিন্তু বিকর্ষণ হবে। তাহলে এখানে দুটো জিনিস লক্ষ্য করো। প্রথমত হচ্ছে প্লাসে মাইনাসে একটা আকর্ষণ থাকছে, সেই আকর্ষণ বা ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে প্লাস মাইনাসকে আকর্ষণ করে রেখেছে। অর্থাৎ এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনকে সহজে কিন্তু এই সাইডে আসতে দেবে না। ঠিক আছে, আবার দ্বিতীয়ত হচ্ছে এই মাইনাস যদি এই সাইডে চলে আসে এখান থেকে ছেড়ে, দেখো মাইনাসে মাইনাসে কিন্তু একটা বিকর্ষণ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, কারণ আমরা জানি সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আবার এটাও আমরা বুঝতে পারছি এই মাইনাস বা ইলেকট্রনটাকে যদি আমরা এদিকে ঠেলে নিয়ে আসতে না পারি, তাহলে আমাদের কিন্তু কন্টিনিউয়াস ফ্লোটা হবে না। সেই জন্য কি হয়, এখানে এই তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণটা নেওয়া হয়েছে, সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটার মধ্যে, অর্থাৎ এই যে দ্রবণটা, এই দ্রবণটার মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে।
কি ঘটে? একটা রাসায়নিক বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা শক্তি উৎপন্ন হয়, রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, সেই রাসায়নিক শক্তির মাধ্যমে এই পুরো সিস্টেমটা ঘটে। তাহলে আমরা পরপর স্টেপ বাই স্টেপ লিখছি। এই তড়িৎ বিশ্লেষণ দ্রবণের মধ্যে একটা বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এই যে রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে কি ধরনের বিক্রিয়া? তাপমোচী বিক্রিয়া। তাপমোচী বিক্রিয়া। তাপমোচী বলতে বোঝায় এক্সোথার্মিক, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণ হিট বা তাপ রিলিজ হয় বা বের হয় এবং তার ফলে এখানে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই বিক্রিয়ার আরও একটা নাম রয়েছে, এই বিক্রিয়াটাকে বলা হয় রেডক্স বিক্রিয়া। রেডক্স বলতে বোঝায় জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ একই সাথে ঘটে, তাই এই বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়াটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে ঘটে। এবং এই বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, বেশ। এবং সবথেকে বড় ব্যাপার, এই যে এখানে বিক্রিয়াটা ঘটলো, এক্সোথার্মিক রিয়েকশন বা তাপমোচী রাসায়নিক বিক্রিয়াটা ঘটলো, এই বিক্রিয়ার ঘটার ফলে এখানে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, অর্থাৎ শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হয় প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি কী করে? ইলেকট্রনটাকে জোর করে ফোর্সফুলি এই সাইডে টেনে নিয়ে আসতে সাহায্য করে। আশা করি ব্যাপারটা এবার বুঝতে পেরেছো। অর্থাৎ এই শক্তিটার কাজ হলো, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শক্তিটা উৎপন্ন হলো, সেই শক্তির কাজ হচ্ছে ইলেকট্রনটাকে এই যে ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড, সেই ক্যাথোডের থেকে অ্যানোডের দিকে ইলেকট্রনটাকে নিয়ে আসতে সাহায্য করে, অর্থাৎ ইলেকট্রনটা এই অভিমুখে আসতে এবার শুরু করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা বলবো যে বহিঃবর্তনীর মাধ্যমে, এখানে দেখো দুটো বর্তনী সৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে বাইরের বর্তনী বা বাইরের সার্কিট, একটা সার্কিট তৈরি হচ্ছে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ভেতরে বা অভ্যন্তরীণ সার্কিট। তাহলে বহিঃবর্তনীর মাধ্যমে ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে পৌঁছায়, ভেরি সিম্পল। বহিঃবর্তনীর মাধ্যমে ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে পৌঁছায়, অ্যানোড থেকে ক্যাথোডে পৌঁছায় বা ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে পৌঁছায়। এবং অন্তঃবর্তনীর মাধ্যমে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ভেতরে যে বর্তনীটা রয়েছে তার মাধ্যমে ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে পৌঁছায় বা ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে পৌঁছায় এবং পুরো সার্কিটটা কমপ্লিট হয়। কেন কমপ্লিট হয়? হওয়ার কথা ছিল না, কিন্তু এখানে এমন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণ তাপ বা শক্তি উৎপন্ন হয় এবং যে শক্তিটা নির্গত হচ্ছে সেই শক্তি এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনকে ফোর্সফুলি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ট্রান্সফার করতে সাহায্য করে। ঠিক আছে, বেশ। অর্থাৎ এই এক্সোথার্মিক রিয়েকশনটার মাধ্যমে বা তাপমোচী বিক্রিয়াটার মাধ্যমে ইলেকট্রন শক্তি সংগ্রহ করে এবং শক্তি সংগ্রহ করে ক্যাথোড থেকে অ্যানোডে পৌঁছায় এবং পুরো সার্কিটটাকে কমপ্লিট করে। এতক্ষণে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এই হলো তড়িৎ রাসায়নিক কোষের পুরোপুরি মেকানিজম। এই মেকানিজমের সাহায্যে আমরা বুঝতে পারলাম যে তড়িৎচালক বল হচ্ছে কি, সেটা আমাদের কাছে কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হলো। ঠিক আছে, এবারে এই যে মেকানিজম, এই ভেতরের যে মেকানিজম, এই মেকানিজমটা বা কী ধরনের বিক্রিয়া ঘটছে এটা আমাদের অতটা জানার দরকার নেই। শুধুমাত্র এটুকু খেয়াল রাখবে যে এর ভেতরে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে সেই রাসায়নিক শক্তিটা কিন্তু এর মধ্য দিয়ে প্রবাহটা ঘটাতে সাহায্য করছে। ঠিক তেমনিভাবে, আচ্ছা সাইডটা একটু মুছি, যদি আমরা একটা সেল নিই, আচ্ছা সেল আর ব্যাটারির মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই তোমরা জানো, ছোটো থেকে পড়ছো। আমরা যে সমস্ত পেন্সিলের জন্য পেন্সিল ব্যাটারিগুলো নিয়ে আসি, অর্থাৎ ধরো একটা রিমোট, সেই রিমোটের মধ্যে দেখবে দুটো ব্যাটারি লাগে, তাই তো? অ্যাকচুয়ালি কিন্তু দুটো ব্যাটারি লাগে না, দুটো সেল লাগে। দুটো সেল মিলে তৈরি হয় কোনো একটা ব্যাটারি। ঠিক আছে, ঠিক তেমনিভাবে কখনো কখনো তিনটে সেল মিলেও একটা ব্যাটারি তৈরি হতে পারে। তার মানেটা হলো যে প্রত্যেকটা অংশ হচ্ছে সেল, প্রতিটা হচ্ছে সেল এবং এক বা একাধিক সেল মিলে তৈরি হয় ব্যাটারি। ক্লিয়ার? বেশ। ধরো দুটো সেলকে আমরা পরস্পর যুক্ত করে দিলাম, এটা প্লাস এটা মাইনাস, আবার এটা প্লাস একটা মাইনাস, তাহলে দুটো সেলকে যখন পরস্পর যুক্ত করব তখন সেটাকে আমরা বলবো ব্যাটারি।
ঠিক আছে। আর যদি আমরা একটা নিয়ে কাজ করি তাহলে সেটাকে আমরা বলবো সেল। তোমরা দেখবে শুনে থাকবে যে 1 সেল টর্চ, 2 সেল টর্চ, 3 সেল টর্চ, অর্থাৎ 1 সেল টর্চ মানে কি সেখানে একটা সেল থাকে, দেখবে একটি ব্যাটারি থাকে, বা একটা সেল থাকে। 2 সেল টর্চ মানে সেখানে দুটো সেল থাকে। তো এই হচ্ছে মেন কনসেপ্ট। তো এখানে আমরা যে মেকানিজম, যদি আমরা একটা সেল নিই, ওই ধরনের যদি একটা সেল নিই তাহলে কি ঘটনাটা ঘটে সেটা আমরা দেখছি। ধরো একটা তোমার বাড়ির রিমোটের জন্য, ঠিক আছে, একটা সেল কিনে নিয়ে এলে, হয়েছে। সেল বা তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে এখন ব্যাটারিও ভাবতে পারো। ধরো একটা ব্যাটারি কিনে নিয়ে এলে, হয়েছে। অ্যাকচুয়ালি সেল, কিন্তু মনে করো ব্যাটারি কিনে নিয়ে এলে, ঠিক আছে, তাই জিনিসটা ফিলিংসটা ভালো আসবে। ধরো একটা ব্যাটারি কিনে নিয়ে এলে, এই ব্যাটারিতে দেখবে একটা সাইড উঁচু থাকে, একটা সাইড প্লেন থাকে। যে সাইডটা উঁচু থাকে সেই সাইডটাকে আমরা বলি ধনাত্মক মেরু, যেটা প্লেন থাকে সেটাকে আমরা বলি ঋণাত্মক মেরু। কিন্তু কেন বলি আমরা এতদিন কিন্তু বুঝতে পারিনি। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে এই যে যদি ব্যাটারির ভেতরটা ভাবো, এই যে উঁচু পোর্শনটা থাকে, এই উঁচু পোর্শনটার ভেতরে কিন্তু এরকম একটা লোহার দণ্ড থাকে। সেই দণ্ডটা হচ্ছে ধাতব দণ্ড, ঠিক আছে। আর এর ভেতরে কি থাকে, ভেতরে নানা ধরনের পদার্থ থাকে, বেশ কিছু ধরনের পাউডার মেশানো থাকে এবং বিভিন্ন ধরনের পদার্থ থাকে। এবারে এই ধাতু আমরা জানি যে যখন রাসায়নিক বিক্রিয়া করে তখন এখান থেকে কি হয়, এখান থেকে সহজেই কিন্তু ইলেকট্রন বের হয়ে যায়। অর্থাৎ ধাতু থেকে ইলেকট্রনগুলো বের হয়ে হয়ে কোথায় পৌঁছায়, এর মধ্যে পৌঁছায়। অর্থাৎ এই যে পাউডার বা যে সমস্ত মিশ্রণটা আমরা নিয়েছি সেখানে পৌঁছায়। কারণ আমরা জানি ধাতু সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে ভাবো ধাতুটা যখন ইলেকট্রন ত্যাগ করবে, ধাতুটা হয়ে যাবে পজিটিভ, আর এই পোর্শনটা যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন এই পোর্শনটা হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে। তাহলে একটা পেয়ে গেলাম প্লাস, একটা পেয়ে গেলাম মাইনাস। সেই জন্য এটাকে বলা হয় প্লাস পয়েন্ট, এটাকে বলা হয় মাইনাস। এবারে এই যে ইলেকট্রনগুলো এখানে গৃহীত হলো, যদি এটাকে আমরা একটা সার্কিটের মাধ্যমে পুরোপুরিভাবে যুক্ত করি তাহলে কি দেখা যাবে, এই ইলেকট্রনগুলো কি করবে, এদিকে ফ্লো করতে শুরু করবে। এই ইলেকট্রনগুলো ফ্লো করার সাথে সাথে কি হবে, এখানে রেজিস্টার, এখানে বাল্ব বা যা কিছু হোক, ঠিক আছে, এখানে সেটা খরচ করবে এবং এই ইলেকট্রনগুলো এখান থেকে কোথায় আসবে, এই সাইডে আসবে। এই সাইডে আসার পর আবার এখানে পৌঁছাবে, তাহলে এটা প্লাস, এই সাইডটা হচ্ছে মাইনাস। তাহলে এই ইলেকট্রনগুলো এখানে এলো, এখানে প্লাসে এলো, এখানে প্লাসে আসার পর ইলেকট্রনগুলো আবার এই ব্যাটারির মধ্যে থেকে গেল। ব্যাটারির মধ্যে ঢোকার পর ব্যাটারির এই যে দণ্ডটা, এই দণ্ডের মধ্যে থাকলো, আবার এর ভেতরে রাসায়নিক বিক্রিয়া হবে। সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই ইলেকট্রনগুলোকে আবার জোর করে কি করবে, টেনে নেবে। তাহলে এই যে মেকানিজমটা, এই মেকানিজমটার অপর নাম হচ্ছে ব্যাটারি মেকানিজম। ব্যাটারি মেকানিজম। আশা করি ব্যাপারটা এবার বুঝতে পেরেছো। অর্থাৎ এখানেও আমাদের সেম জিনিস ঘটছে, যে এখান থেকে ইলেকট্রনটাকে টেনে বের করে নিচ্ছে কে, ভেতরে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, এবং সেই ইলেকট্রনটা কি হচ্ছে, এই তারের মাধ্যমে ফ্লো হতে শুরু হচ্ছে। শুরু হওয়ার পরে আবার এখানে ফিরে আসছে, ফিরে আসার পর এখানে যে প্লাস রয়েছে সেই প্লাস ইলেকট্রনটাকে আবার এই দিক থেকে টানতে থাকছে। টানার ফলে এই ধাতব দ্বন্দ্ব যেটা বা পজিটিভ যেটা, তার মধ্যে ইলেকট্রনগুলো থাকছে। এবারে সেই ইলেকট্রনগুলোকে আবার এর মধ্যে আনার জন্য কি হচ্ছে না, আবার রাসায়নিক বিক্রিয়া ঘটাতে হচ্ছে। সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনটাকে জোর করে এখান থেকে টেনে টেনে বের করে নিচ্ছে। যেমন এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনটাকে জোর করে টেনে এদিকে নিয়ে আসছিল, ঠিক সেই রকম। ক্লিয়ার? বেশ। এবারে দুটো মেকানিজমের মাধ্যমে আমরা একটা জিনিস লক্ষ্য করব, বা যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেটা আলোচনা করব সেটা দেখো, এই ইলেকট্রন যখন এখান থেকে এখানে আসবে তখন প্রচুর পরিমাণ যে শক্তি উৎপন্ন হয়েছে, অর্থাৎ যে শক্তিটা একে এখানে নিয়ে আসবে, সেই শক্তিটা কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ ইলেকট্রন কিন্তু কি করবে, শক্তি গ্রহণ করবে। এবং শক্তি গ্রহণ করার পর ইলেকট্রনটা এখানে আসবে। এখানে আসার পর এই যে বাল্বটা এখানে লাগানো আছে বা এখানে রেজিস্টারটা লাগানো আছে, এই বাল্বটাকে জ্বালাতে ইলেকট্রনটা কিন্তু সেই শক্তিটা খরচ করে ফেলবে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো পুরোপুরি, দেখো কত সুন্দর জিনিসটা, যে ইলেকট্রন এখান থেকে গেল, ঠিক আছে, এখান থেকে এলো, এই ইলেকট্রন এখানে এলো, এই ইলেকট্রন আসার পর শক্তি গ্রহণ করলো, রাসায়নিক শক্তির মাধ্যমে শক্তি গ্রহণ করে ইলেকট্রন এখান থেকে এখানে এলো, অর্থাৎ ঋণাত্মক তড়িৎ দ্বারা এলো। আসার পর সে শক্তিযুক্ত ইলেকট্রন এসে এখানে যে বাল্বটাকে খাচখাচ খাচখাচ করে এখানে সে শক্তি বর্জন করলো। শক্তি বর্জন করার পরে বাল্বটা জ্বলতে থাকলো এবং শক্তি বর্জন করে ইলেকট্রনটা শক্তিহীন হয়ে পড়লো। শক্তিহীন হওয়ার পর ইলেকট্রন এইদিকে এসে আবার এখানে এসে প্রবেশ করলো।
প্রবেশ করার পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই ইলেকট্রনকে আবার জোর করে টেনে নিল। টেনে নেওয়ার পর এই দ্রবণের মধ্যে ইলেকট্রন আবার শক্তি গ্রহণ করলো। তাহলে শক্তি গ্রহণ করে ইলেকট্রন আবার কন্টিনিউভাবে যে এখানে সেই শক্তিটা বর্জন করলো। তার মানেটা হচ্ছে যে এই বিক্রিয়ার মাধ্যমে বা কোনো কোষের মাধ্যমে নতুন করে কিন্তু কোনো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে না। এমন নয় যে এখানে এই বিক্রিয়ার মাধ্যমে 10টা 20টা 30টা করে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। ইলেকট্রনের সংখ্যা যা ছিল তাই কিন্তু আছে, কিন্তু শুধুমাত্র ব্যাপারটা কী ঘটছে, ইলেকট্রনটা পুরোপুরিভাবে ফ্লো করছে। যদি আমরা একটা ইলেকট্রনের কথাই ভাবি, দেখো ইলেকট্রনটা পুরোপুরিভাবে ফ্লো করছে, ইলেকট্রনটা এসে এখানে শক্তিটা বর্জন করছে, বাল্বটাকে জ্বালাতে সাহায্য করছে, সেই ইলেকট্রন আবার এখানে এসে পৌঁছাচ্ছে, এখানে এসে দ্রবণের মধ্যে শক্তি গ্রহণ করছে, শক্তি গ্রহণ করে আবার এখানে এসে বাল্বটাকে জ্বালাতে সাহায্য করছে। এবারে যেহেতু এখানে অসংখ্য ইলেকট্রন আছে, তাই কন্টিনিউয়াস ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে, তাই বাল্বটা কন্টিনিউ জ্বলতে থাকছে। অর্থাৎ কোনো না কোনো ইলেকট্রন থেকে বাল্বটা জ্বলার জন্য শক্তি পেয়ে যাচ্ছে। এখানেও ঠিক তাই, এখানেও এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে জোর করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাতব দণ্ড থেকে এটা টেনে নিচ্ছে। টেনে নেওয়ার সাথে সাথে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন শক্তি গ্রহণ করছে। শক্তি গ্রহণ করার পর এই শক্তিযুক্ত ইলেকট্রন এসে এখানে পৌঁছাচ্ছে। এখানে যদি আমরা একটা বাল্ব রাখি, তাহলে এই ইলেকট্রন এখানে এসে শক্তি বর্জন করছে। শক্তি বর্জন করার পরে এই শক্তিহীন ইলেকট্রন আবার এখানে এসে পৌঁছাচ্ছে। এখানে আসার পর আবার ব্যাটারি মেকানিজমের মাধ্যমে ইলেকট্রনটাকে এখানে টেনে নিচ্ছে। ঠিক আছে, বেশ, টেনে নেওয়ার ফলে কি হচ্ছে, সেই ইলেকট্রন কন্টিনিউভাবে ফ্লো করতে থাকছে। আরেকটা জিনিস, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, আর তড়িৎ প্রবাহটা হবে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মক, এইভাবে ফ্লো হচ্ছে। আর তড়িৎ প্রবাহটা হবে ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এই সাইড থেকে ডান দিকে, আর তড়িৎ প্রবাহটা হবে ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে এই হলো তড়িৎচালক বল সংক্রান্ত আমাদের পুরোপুরি ফুল ডিটেলস জিনিস। এবং এই যে তড়িৎচালক বল এখান থেকে এখানে নিয়ে আসার জন্য যে পরিমাণ শক্তিটা লাগছে, এই শক্তিটাই হচ্ছে তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বলের ডেফিনেশন আমরা পেয়ে গেলাম যে এই ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে কোনো আধানকে নিয়ে আসার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন, সেই শক্তিকেই বলা হয় তড়িৎচালক বল। যদি কোশ্চেন আসে যে তড়িৎচালক বল কি, আমরা বলতে পারবো যে কোনো আধানকে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে, কোনো একক ধনাত্মক আধানকে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে নিয়ে আসার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, সেই শক্তিকেই বলা হয় তড়িৎচালক বল। তাহলে যদি বলে যে কোনো কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা লেখো, তাহলে আমরা সহজেই লিখব যে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে একক ধনাত্মক আধানকে বা একক আধানকে নিয়ে আসতে, একক আধানকে লিখে রাখো, একক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় তড়িৎচালক বল। ক্লিয়ার? কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো, যদি এই ধরনের প্রশ্ন দেয় তাহলে আমরা লিখব কি, যে কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে আসতে 1 জুল কার্য করতে হয়। খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 1 জুল কার্য করতে হয়। পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে ওহমের সূত্র কি, ওহমের সূত্র থেকে আমরা রোধের ধারণা পাবো, এবং তড়িৎচালক বল কিন্তু আমাদের শেষ হয়নি। পরের ভিডিওর পরে যে নেক্সট ভিডিওটা আসবে সেখানে তড়িৎচালক বলটা আমরা কমপ্লিট করব। সেখানে আমরা তড়িৎচালক বলের ডেফিনেশন আরও ভালো করে ক্লিয়ার করব। আসলে এই একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর এক লিঙ্ক রয়েছে, বুঝলে তো? তাই তোমরা যতটা অবধি পড়ালাম, অর্থাৎ তড়িৎচালক বল জিনিসটা কি অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারলে, এবং সেই হিসাবে ডেফিনেশনটা এখানে লেখালাম। পরের ভিডিওটার জন্য ওয়েট করো, পরের ভিডিওতে আমরা করব, এবং তারপরের ভিডিওতে তড়িৎচালক বলটা আমরা পুরোপুরিভাবে ক্লিয়ার করব। আজকের ভিডিওটা এতটাই। ওকে, থ্যাংক ইউ।